যাওয়ার বিষয়টা মানে এখানে আসলে ইনক্লুসিভ ইলেকশনের একটা বিষয় আছে যে তো ভারতে যাওয়ার বিষয়টা এবং ইনক্লুসিভ ইলেকশনের বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই। আমি যারা শুনতে পাচ্ছি সেনাপ্রধান ভারতে যাবেন না, তাকে ভারতে যাবেন না। দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে ইউনাইটেড নেশনস পিস কিপিং এর একটা মিটিং হবে, যে সমস্ত দেশ ইউএন পিস কিপিং এ অংশগ্রহণ করছে বাংলাদেশ সহ, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ওয়ান অফ দ্য মেজর পিস কিপার্স ইন ইউনাইটেড নেশনস হচ্ছে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে ভূমিকা আছে, কিন্তু সেনাবাহিনী প্রধানই যেতে হবে এমন কোনো কথা না। তিনি ইচ্ছা করলে তার প্রতিনিধি আরেকজন লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল পাঠিয়ে দিতে পারেন। তো সেই হিসেবে একটা হচ্ছে প্রশ্ন হচ্ছে সেনাপ্রধানের যাওয়ার ব্যাপারে, এটা বললাম। আরেকটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে বিদেশি আমাদের দাতাদের অনুরোধ আছে। তো ইনক্লুসিভ ইলেকশন জন্যই তো আমরা ফাইট করছি। যখন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশন থেকে সরে গেল তখনই ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হলো। সেই ইলেকশনগুলো আজকে অ্যাকসেপ্টেড না। সেই ইলেকশন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা আজকে জেলখানায় বন্দী, এবং এর থেকে তো নির্বাচন কমিশন শিক্ষা নেবে এবং সব দল মতকে নিয়ে নির্বাচন করবে। তা না হলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। সেই সমস্ত দল যারা নির্বাচন থেকে আউট হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে সরকারিভাবে, তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আমরা চাই না কোনো রাজনৈতিক আন্ডারগ্রাউন্ডে যাক। বিশেষ করে যারা ফেসিবাদ কায়েম করেছিল, গণহত্যা করেছিল, জেনোসাইড করেছিল, তারা জনগণের কাছে মুখই দেখাতে পারবে না, মামলা সম্মুখীন, পালিয়ে বেড়াচ্ছে। এবং যদি তাদের মধ্যে কোনো ক্লিন কিছু লোক থাকে, তাহলে তারাও যদি তারা হাতে কোনো কয়েকটা সিট পেতে পারে, এবং সেই ক্ষেত্রে তারা জনগণের জবাবদিহিতার সম্মুখীন হবে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো তাদেরকে জনগণের কাছে কাঠ গড়া দাঁড় করাবে যে শুধু শেষের 2 দিনে যে প্রায় 2000 লোক হত্যা করলো জনাব তারেক রহমান, যারা বললেন, যেটা 4 আগস্ট এবং 5ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের মুখে যে কৃতদাসের মতো তারা ভূমিকা রেখেছিল ভারতের সাথে। তো এই যে ভূমিকাগুলো রেখেছিল, এই যে কাজগুলো করেছিল, এটার জন্য তারা অটোমেটিক্যালি তারা কন্ডেমড হয়ে যাবে, ক্ষমতা আসতে পারবে না। তো এটা তো আমাদের মনে রাখতে হবে। সেই জন্য ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে। এটা খালি আমাদের দেশের স্টেক হোল্ডারদের বক্তব্য না, এটা বিদেশি আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি তারাও একই কথাই বলছে। সেটা হোক আওয়ামী লীগ, ছাত্রলীগ, হোক সেটা বিএনপি ছাত্রদল, হোক সেটা জামাত ইসলামী ছাত্র শিবির, কিংবা জাতীয় পার্টি অথবা জাতীয় ছাত্র সমাজ। নামগুলো বললাম জাস্ট বোঝানোর জন্য যে এই দলগুলো, আরও তো দল আছে। কিন্তু কথা হচ্ছে জনগণ, তারেক রহমান এটা ক্লিয়ারলি উত্তর দিয়েছেন যে জনগণ এটা ঠিক করবে কার রাজনীতি থাকবে, কার রাজনীতি নিষিদ্ধ হবে। আদালত ঠিক করবে কার রাজনীতি থাকবে, কার রাজনীতি নিষিদ্ধ হবে। সরকারকে চাপিয়ে দিলে এটা তো গৃহীত হবে না। এবং এই কথা তো আমি মনে করি অনেক ম্যাচিউরড। ধন্যবাদ। জি, তো সেক্ষেত্রে জামাতের কথা যেটা এসেছে, মানে গণহত্যাকারী যদি আওয়ামী লীগ হয় সেক্ষেত্রে গণহত্যাকারী তো জামাত। তো সেই বিষয়টা আপনার কাছে একটু শুনতে চাই। এটা ইটস এ ভেরি মাচ পলিটিক্যাল স্টেটমেন্ট। তারেক রহমান অত্যন্ত একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে তুলনা করেছেন, এবং জামাত রাজনীতি করতে পারার বিষয়টাও ক্লিয়ারলি বলেছেন যে আমরা তো বহুদলীয় রাজনীতি বিশ্বাস করি, সব দলীয় রাজনীতি করতে পারবে। প্রশ্নটা ছিল যে আপনারা তো জামাতকে নিয়ে একসাথে রাজনীতি করেছেন, জোট করেছেন। প্রশ্নটা ছিল জামাতকে তো আপনার সরকারের অংশীদার বানিয়েছিলেন, এবং তারপরে এখন তো তাদের বিরুদ্ধে 71-এর ভূমিকার কথা বলা হচ্ছে। তিনি ক্লিয়ারলি বলেছেন যে 71-এর ভূমিকা হোক আর 2024-এর ভূমিকা হোক, সেই ভূমিকার জন্য তাদের সবাইকে তো ক্ষমা চাইতে হবে। এবং ক্ষমা চাওয়ার কথাটা এক দলের ক্ষেত্রে বললে আরেক দলের ক্ষেত্রে বলা হতে পারে, এবং এক দল বলছে আরেক দলও বলবে। তিনি সেই কথাটাই মিন করেছেন। সেটার জবাবটা আমি আশা করি সংশ্লিষ্ট দলগুলি দেবে, এবং সংশ্লিষ্ট দলগুলি দেবে এইভাবে যে ক্ষমা চাওয়াটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে, যদি কেউ গণহত্যাকারী হয়ে থাকে, যদি কেউ গণহত্যাকারী দোষর হয়ে থাকে, যদি কেউ গণহত্যাকারী ক্ষমতা রাখার জন্য কাজ করে থাকে, সেটা যে সমস্ত দল হোক, যাদের বিরুদ্ধে কথা হোক, প্রত্যেককেই তো ক্ষমা চাওয়ার সুযোগ, অধিকার তাদের সামনে আছে। এবং আল্লাহ তাআলা তো ক্ষমা চাওয়ার কথাই বলেছেন। আমরা যদি ক্ষমা না চাই, ক্ষমা তো মহত্বের লক্ষণ, তাইলে আমাদেরকে লোকজন ফরগিভ করবে কিভাবে? ফরগিভ অ্যান্ড ফরগেট তো করতে হবে। এবং সেই জন্য 1974 সালে সিমলা চুক্তিতে, ট্রাইপার্টিট এগ্রিমেন্টে, যেটা সাইন করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন, পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আজিজ আহমেদ, এবং ভারতের তৎকালীন বিদেশ বিষয়ক মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং, এবং 3 দেশের সরকার প্রধানের সামনে, সেখানে বাংলাদেশের সরকার প্রধান শেখ মুজিবুর রহমান, পাকিস্তানের সরকার প্রধান জুলফিকার আলী ভুট্টো, এবং ভারতের সরকার প্রধান ইন্দিরা গান্ধী, তাদের উপস্থিত সাইন করা হয়েছিল। সেখানে ফরগিভ অ্যান্ড ফরগেটের কথা বলা হয়েছিল এবং পার্ডন করে দেওয়ার কথা বলা হয়েছিল। তো যাই হোক, এই জন্য সবাইকে ক্ষমা চাওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করার জন্যই তো বলা হয়েছে এই কথাটা। এবং যারা যে অবদান রেখেছেন, ভুলও রেখেছেন, মানুষ মাত্রই ভুল হয়, টু আর ইজ হিউম্যান, আমরা তো ভুল করি। তো ভুল করার ক্ষেত্রে ভুল করাটা যেমন
চেয়ে ক্ষমা চাওয়াটা হলো বড়, এবং ক্ষমা না চাওয়াটা হচ্ছে খারাপ। তো ক্ষমা না চাইলে এই কথাটা দীর্ঘকাল ধরে বয়ে বেড়াতে হবে। তো এই জন্য এই কথাটা বলা হয়েছে। এখানে দুইটার বিষয়ই এখানে আনা হয়েছে। এটা দুইটা দল এটার জবাব দিবে, এবং এবার জনগণ প্রশ্ন করবে। রাজনৈতিক দল করলে জনগণের কাছে হাজির হতে হবে, সম্মুখীন হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। তারেক রহমান সেটাই বলেছেন। তিনি কথায় কথায় বারবার তিনি জনগণের কথাই বলেছেন, জনগণ ঠিক করবে, এবং কে কোন দল ক্ষমতা যাবে, এবং সংস্কার, বিচার, এবং রাজনৈতিক আওয়ামী লীগের রাজনীতি করা না করা, এই সব বিষয় তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। এটাই তো গণতন্ত্রের ভাষা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার কাছে শেষ বক্তব্য আশা করি। আমি ধন্যবাদ জানাই যে আজকে একটা সমসাময়িক একটা পার্টিনেন্ট ইস্যুর উপরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসির সাথে দীর্ঘকাল পর সাক্ষাৎকার দেওয়ার পরিপ্রেক্ষিতে যে মূল্যায়ন ধর্মী অ্যানালাইসিস করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং আমি সেই জন্য টেবিল টক এবং তার দর্শক শ্রোতা সবাইকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। এবং আমি মনে করি যে এইভাবে রাজনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দলগুলোকে, নেতৃবৃন্দকে উইল কিপ দেম অন ট্র্যাকে রাখতে হবে। এবং বাংলাদেশ আমাদের দেশ, আমরা এই দেশকে নিয়ে আমরা কাজ করি, এই বাংলাদেশ এবং উম্মার জন্য আমরা কাজ করি। তো সেই কাজ করতে গিয়ে আমাদের একটি সুষ্ঠু একটি গণতান্ত্রিক ধারা বাংলাদেশে 54 বছর পরে এই বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং বর্তমানে যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগটা আমরা কাজে লাগাতে হবে। এই সুযোগ আমরা আগেও পেয়েছি। 1971 সালে আমরা সুযোগ পেয়েছিলাম, এবং 1990 সালে সেই সুযোগ পেয়েছিলাম, এবং 2007 সালে 1/11-এর পরেও আরেকটা সুযোগ এসেছিল, এবং 2024-এর পরে 5ই আগস্টের পরে আবার সুযোগ এসছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে।